দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নিউজরুম সংলাপে। আপনারা জানেন এই অনুষ্ঠানে দিনের উল্লেখযোগ্য খবরের আমরা তুলনামূলক বিশ্লেষণ করে থাকি, এই জন্য অতিথিরা থাকেন। আজকেও আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন। আলোচনা শুরু করার আগে আপনাদের সঙ্গে পরিচয় করে দেব। আমার ঠিক পাশে রয়েছেন ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী এবং আমার সর্বডানে রয়েছেন সিনিয়র সাংবাদিক মনোজ রায়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। দর্শক, আলোচনা শুরু করব, তবে তার আগে নিউজ 24-এর সর্বশেষ শিরোনাম দেখব। আপন জুয়েলার্সের 5টি শোরুমে গোয়েন্দাদের অভিযান, একটি সিলগালা হোটেল রেইনট্রির বিরুদ্ধে 3 মামলা। মাথাপিছু আয় $1,602 উন্নীত, ক্ষমতার ধারাবাহিকতার ফল বললেন প্রধানমন্ত্রী। অর্থনীতি স্থিতিশীল থাকলেও বাংলাদেশের রপ্তানি খাতে ধীরগতি, রেমিটেন্সে ধস বিশ্ব ব্যাংকের রিপোর্ট। জামায়াতের সাথে জোট রাজনৈতিক বললেন ফখরুল, জামায়াত ছাড়া বিএনপি অস্তিত্বহীন মন্তব্য ওবায়দুলের। এবং ইসলামিক সলিটারিটি গেমসে প্রথম স্বর্ণ বাংলাদেশের, 10 মিটার এয়ার রাইফেলে সেরা বাকি ও দিশা। দর্শক, নিউজ 24-এর সর্বশেষ শিরোনাম দেখলাম। আমরা এবার বেশ কয়েকটি টেলিভিশনের সংবাদ শিরোনাম দেখব। রেইনট্রি হোটেল ও আপন জুয়েলার্সের শুল্ক গোয়েন্দাদের অভিযান, একটি শোরুম সিলগালা। কি পরিমাণ গোল্ড বা ডায়মন্ড আছে এবং সেগুলো কিভাবে দেশে এনেছে সেই ডিক্লারেশনটার সাথে তার বাস্তবে যে কি পরিমাণ গোল্ড বা ডায়মন্ড পাওয়া গেল এটা ক্রস ভেরিফাই করলে আমরা বুঝে যাব। গাজীপুরে বাবা মেয়ের আত্মহত্যা, ফারুক সহ 5 আসামিকে এখনো আটক করতে পারেনি পুলিশ। চিকনগুনিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন রাজধানীতে গড়ে 7 জন হাসপাতালে, আতঙ্কিত না হবার পরামর্শ। বিশ্বের অন্যান্য দেশের মতোই দিনভর নানা আয়োজনে বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। ইসলামিক সলিডারিটি গেমস, 10 মিটার এয়ার রাইফেলে বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণ বাকি দিশার। চলতি অর্থবছর রেকর্ড 7% জিডিপি অর্জনের আভাস সরকারের, নির্বাচন ঘিরে অর্থনৈতিক অস্থিরতার আশঙ্কা বিশ্ব ব্যাংকের। 2 শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় আপন জুয়েলার্সের 5 শাখায় শুল্ক গোয়েন্দাদের অভিযান, একটি সিলগালা, মামলা হচ্ছে রেইনট্রি হোটেলের বিরুদ্ধে। বিএনপির ভেশনে মুক্তিযুদ্ধ এবং জামায়াত ইস্যু এড়িয়ে যাওয়া নিয়ে বিশিষ্টজনদের প্রশ্ন, অন্ধকার থেকে আলোর পথে যাওয়াই লক্ষ্য বললেন ফখরুল। 11 মাসের শিশু ও মৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া পুলিশের সেই তদন্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত, অন্য 2 জনকে। আপন জুয়েলার্সের অভিযান, দিলদার সাফাতের ব্যাংক হিসাব তলব। সরকারের সঠিক পরিকল্পনার কারণেই উন্নয়ন, প্রধানমন্ত্রী। রাজনৈতিক অনিশ্চয়তায় নতুন অর্থ বছরে ঝুঁকি দেখছে বিশ্ব ব্যাংক। জি অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আবারও আদালত পরিবর্তন। ইসলামিক সলিডারিটি গেমসের শুটিংয়ে স্বর্ণ পেল বাংলাদেশ। দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনাস্থল বনানীর রেইনট্রি হোটেলে অবৈধ মাদক। সাফাতের বাবার প্রতিষ্ঠান আপন জুয়েলার্সের বিভিন্ন শোরুমে শুল্ক গোয়েন্দাদের অভিযান। নতুন অর্থ বছরের জন্য 1,64,000 কোটি টাকার এডিপি অনুমোদন, দারিদ্র্যমুক্ত দেশ গড়তে চায় সরকার বললেন প্রধানমন্ত্রী। জামায়াত ছাড়া বিএনপির অস্তিত্ব নেই মন্তব্য ওবায়দুল কাদেরের, ঐক্য রাজনৈতিক ও আন্দোলনের জন্যই দাবি মির্জা ফখরুলের। ঝুঁকিপূর্ণ সাগর পথে প্রতিদিন গড়ে 30 বাংলাদেশি ঢুকছে ইউরোপে, তথ্য ফ্রন্টেক্সের। দালালদের প্রতারণায় সর্বশান্ত অনেকেই। ইসলামিক সলিডারিটি গেমসের শুটিংয়ে বাংলাদেশের সাফল্য, 10 মিটার এয়ার রাইফেলসে স্বর্ণ পেলেন বাকি ও দিশা জুটি। দর্শক, নিউজ 24-এর সর্বশেষ শিরোনাম দেখার পর আমরা বেশ কয়েকটি টেলিভিশনের সংবাদ শিরোনাম দেখলাম। আমরা বেশ কয়েকটি সংবাদই
সবগুলো টেলিভিশনে মোটামুটি একরকম, তবে আপন জুয়েলার্সের খবরটি দিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। তার আগে একটি প্রতিবেদন দেখব। দর্শক, ডার্টি মানি অনুসন্ধানের অংশ হিসেবে রাজধানীতে আপন জুয়েলার্সের 5টি শোরুমে অভিযান চালিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এর মধ্যে গুলশানের সুবাস্তু টাওয়ারের আপন জুয়েলার্সের শাখাটি সিলগালা করে দেওয়া হয়েছে। একই সাথে আপন জুয়েলার্সের মালিক দিদার আহমেদকে 16 মে তলব করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। এদিকে হোটেল রেইনট্রির বিরুদ্ধে 3টি মামলা করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মৌ খন্দকার। রাজধানীর বনানীর একটি হোটেলে বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার ঘটনা ধামাচাপা দিতে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ ও তার ছেলে সাফায়াত আহমেদের বিপুল অর্থ খরচের তথ্য গণমাধ্যমে আসার পর শুল্ক গোয়েন্দারা বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেন। এরই মধ্যে আপন জুয়েলার্সের বিভিন্ন শোরুমে শুল্ক গোয়েন্দাদের অভিযানে ঢাকা উত্তর দক্ষিণের ভ্যাট কর্মকর্তারা ও র্যাব সদস্যরা রয়েছেন। এর আগে গুলশান উত্তরা মৌচাক সহ আপন জুয়েলার্সের বিভিন্ন শোরুমে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা এবং ভ্যাট কমিশনারের সদস্যরা। স্বর্ণ এবং হীরা চোরাচালানের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে জানান শুল্ক গোয়েন্দার যুগ্ম পরিচালক। তাদের যে গোলগুলো আছে সেই গোলগুলো পরীক্ষা করে এখন একটা পর্যায়ে আসবে। আমরা আপনারা অবহিত হয়েছেন মৌচাকে একটা টিম কাজ করছে, রাইফেল স্কোয়ারে, গুলশানেকে চলছে। এছাড়া আমরা একটা সিল করেছি, যেহেতু বন্ধ পেয়েছিলাম, সেটা গুলশান 2 সুবাস্তু টাওয়ারে, আর এখানে চলছে। শুল্ক গোয়েন্দা কর্মকর্তা বলছেন, রেইনট্রি হোটেলে অবৈধ 10 বোতল মদ এবং বিপুল পরিমাণ অবৈধ বিয়ার সহ বেশ কিছু সরঞ্জাম ও খাদ্যদ্রব্য তারা জব্দ করেন। হোটেলটির বিরুদ্ধে আছে ভ্যাট ফাঁকির অভিযোগও। তারা ব্যবসা শুরু করেছে ফেব্রুয়ারি মাসে, প্রথম তারা ভ্যাট দিয়েছে মার্চ মাসে, অর্থাৎ যেটা 15 দিন আগে শুরু করার কথা সেটা 1.5 মাস পরে সে ভ্যাট দেওয়া শুরু করেছে। যেটা দিয়েছে সেটা কি সঠিক ভ্যাট দিয়েছে কিনা সেটা আমরা পরীক্ষা করব। আপন জুয়েলার্স এবং রেইনট্রি হোটেলের তথ্যাদি পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ারও ঘোষণা দেয় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। দর্শক, সহকর্মী মৌ খন্দকারের প্রতিবেদনটি দেখছিলাম আমরা। এ পর্যায়ে আলোচনা শুরু করব। শুরুতেই মনোজ রায়, আপনার কাছে আসতে চাই। আপনি প্রতিবেদনটি দেখলেন এবং আমরা জানি যে 2 তরুণী ধর্ষণের ঘটনার একটি অভিযোগ রয়েছে, সেটি এখন তদন্তাধীন এবং এটির সাথে অভিযুক্ত বেশ কয়েকটি গ্রুপের মালিকের ছেলে রয়েছে, তার একটি আপন জুয়েলার্স। এবং সবশেষ শুল্ক গোয়েন্দা অধিদপ্তর অভিযান চালিয়েছে, একটি শাখা সিলগালা করে দেওয়া হয়েছে এবং 2 জন অপরাধীকে সিলেট থেকে গ্রেপ্তারও করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। সার্বিক পরিস্থিতি মিলিয়ে বাংলাদেশের তরুণ সমাজের মধ্যে যে নৈতিক অবক্ষয়ের বিষয়টি বারবার বিভিন্ন গণমাধ্যমে চলে আসছে, সচেতন সমাজও বারবার বলছেন, এটির মূল কারণ কি মনে হয় যে নৈতিক অবক্ষয়ের? দেখুন, কত বলার অবকাশ নেই। আমাদের সমাজে এখন যেদিকে তাকায় সেদিকেই নৈতিক অবক্ষয়ের চিত্র অত্যন্ত স্পষ্ট প্রতীয়মান হয়। যে ঘটনাটি নিয়ে আজ কদিন যাবৎ দেশ জুড়ে মানুষের ক্ষোভ, বিক্ষোভ, ঘৃণা জানিয়ে যাচ্ছে মানুষ, সেই ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। বেদনাদায়ক এই কারণে বলছি যে বনানীর মতো অভিজাত পাড়ায় মাত্র শুরু হওয়া একটি হোটেল, 4 তারকা হোটেল, যেটা কার্যক্রম মূলত এখন শুরু হয়নি, এর মধ্যেই আমাদের সামনে যে তথ্যগুলি এসছে তাতে সারা দেশের মানুষের মধ্যে যে নেতিবাচক প্রতিক্রিয়া, প্রভাব আমরা লক্ষ্য করছি, তা দেশের জন্যে, দেশের বিশেষ করে দেশের পর্যটন শিল্পের জন্যে মারাত্মক ক্ষতির কারণ ঘটবে। কিন্তু আমার কাছে যে সবচেয়ে বড় যে দুঃখের বিষয় সেটা হলো এই, আপন জুয়েলার্সের মালিকের ছেলে তার বন্ধুদের নিয়ে এমন একটি জঘন্য কর্মে যুক্ত হলো, যে ঘটনাটি এই 2টি মেয়ে তারা সমস্ত মান, লজ্জা, ভয় অতিক্রম করে একটি সময় এসে তার প্রকাশ করেছে। দুঃখটা হলো এই যে এই ঘটনাটা কর্তৃপক্ষ যথাসময়ে
আমলে নেয়নি, তাদের অভিযোগটা যথাসময়ে আমলে নেয়নি বলেই ওই সিলেট থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হয়। ঘটনাটা যদি তাৎক্ষণিকভাবে আমলে নিত তাহলে অনেকগুলো সমালোচনার মুখোমুখি হতো না, বিশেষ করে আইন রক্ষাকারী বাহিনীকে। আরেকটি লজ্জার বিষয় এবং বিস্ময়ের বিষয়ে বটে যে আপন জুয়েলার্সের মালিক, স্বর্ণের ব্যবসায়ী, অনেক পয়সার মালিক বটে, কিন্তু তার ছেলের বিরুদ্ধে যখন এমন একটি গুরুতর অভিযোগ উত্থাপিত হলো, তখন যে কোনো একজন বাবার কি মন্তব্য হওয়া উচিত ছিল? একজন সুস্থ মানুষ যদি হতেন তিনি, তাহলে কি করতেন? জাতির কাছে নিঃসংকোচে উনি ক্ষমা প্রার্থনা করতেন এবং পরিষ্কারভাবেই বলতেন যে আমি একজন ব্যর্থ পিতা, আমার সন্তানকে আমি মানুষ করতে পারিনি। কিন্তু করলেনটা কি উনি ছেলের পক্ষে সাফাই গাইলেন, তার বিতাড়িত পুত্রবধূকে নিয়ে নানা রকম আপত্তিকর মন্তব্য করলেন। এগুলি কেন হয়, কেন করলো? এর কারণ হলো আমাদের দেশে, এটা দুর্ভাগ্যজনক কিন্তু এটা সত্য, যে আমাদের দেশে এই অবৈধ অর্থের জোরে এখন অনেক কিছুই, অনেক অপকর্ম করে পার পেয়ে যাওয়া যায়। সর্বশেষ যে ঘটনাটা ঘটল, যে ঘটনা নিয়ে দেশ জুড়ে মানুষের মধ্যে ক্ষোভ এবং ঘৃণার উদ্রেক হলো, সেই ঘটনাটাও আড়াল করার চেষ্টা হয়েছে। আড়াল করার চেষ্টা যদি না হতো তাহলে দুজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী যখন এই অভিযোগটি নিয়ে থানায় গেল, স্বাভাবিকভাবেই থানা কর্তৃপক্ষ যে স্পর্শকাতর বিষয়টিতে যেভাবে অ্যাক্ট করার কথা ছিল, আমলে নেওয়ার কথা ছিল, আমরা কিন্তু তা দেখিনি। আমাদের দেশে মিডিয়া, ভাইব্রেটিভ মিডিয়া যখন সোচ্চার হলো, তখন সরকারের ঊর্ধ্বতন মহল আর চুপ থাকতে পারেনি। কেন এই আসামিদের গ্রেপ্তারের জন্য আইজিপিকে হস্তক্ষেপ করতে হয়, বিশেষ টিম তৈরি করতে হয় কেন? কারণটা কি? এবং দেশবাসী আশ্বস্ত হতো এই দুজন ছাত্রীর অভিযোগ শুনে যারা বিষয়টিকে আমলে নেননি, তাদের বিরুদ্ধে সরকার তথা প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নিয়েছেন তা যদি স্পষ্ট করা হতো। বলা হচ্ছে তদন্ত হচ্ছে, এরকম প্রত্যেকটি ঘটনা তদন্ত আমরা শুনি। এদেশে বহু ঘটনার তদন্ত হয়েছে, বিচার বিভাগের তদন্ত হয়েছে, উচ্চপদস্থ তদন্ত হয়েছে, কিন্তু তদন্তের ফলাফল দেশবাসী দেখেনি। এটা আমাদের পুরানো অভিজ্ঞতা। এই ঘটনায়ও আড়াল করার চেষ্টা করা হয়েছে, হয়তো এখন একটু বেকায়দা হয়ে আছে, তার জন্য হয়তো কিছু কাজকাম হচ্ছে, কিন্তু শেষ কথা বলা আমরা কঠিন, কোন দিকে সেটা যাবে। তবে আসার কথা যেটা, সেটা হলো এই যে দেশের মানুষ, যুব সমাজ, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের ছেলেমেয়েরা এবং বুদ্ধিজীবীরা, তারা কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করে নাই। এটা কার পক্ষে যাবে, কার বিপক্ষে যাবে, এটা আমাদের আইন রক্ষাকারী বাহিনীর বদনাম হবে, তাদের মর্যাদাহানি হবে, এই বিবেচনা থেকে কিন্তু কোনো মহলই বসে নেই। এটা হলো আমাদের আশার কথা। আমাদের দেশের ইতিহাস, লম্বা ইতিহাস যদি আমরা আলোচনা করি, তাহলে দেখি যে যত অনিয়ম হয়েছে, যত দুর্নীতি হয়েছে, অবিচার হয়েছে, সব অবিচারেরই, সব দুর্নীতিরই কিন্তু কম বেশি প্রতিবাদ হয়েছে, এবং প্রতিবাদটা করেছে সাধারণ মানুষ, ছাত্র সমাজ, যুব সমাজ, বুদ্ধিজীবী। এটাও তার একটি ধারাবাহিকতাই। আমার এখন অবিশ্বাস করতে চাই না, আমি এখনও বিশ্বাস করতে চাই সরকার এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন
করবেন সরকারের ইমেজ বৃদ্ধির জন্যই শুধু নয়, দেশটাকে যদি এই যুব সমাজকে যদি রক্ষা করতে হয় তাহলে এই অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির শাস্তির আওতায় আওতায় নিয়ে আসতে হবে। ধন্যবাদ জানাচ্ছি এই পর্যায়ে রুহুল আমিন গাজী। মনোজ রায় কিন্তু বললেন যে এই ধরনের অপরাধীদের কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, এবং স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আজকেও বলেছেন ঢাকার বাইরে একটি অনুষ্ঠানে যে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। আর আমরা জানি যে সরকার একটু কঠোর অবস্থানে রয়েছে, কিন্তু একটি বিষয় বারবার চলে আসছে, প্রশাসনের মামলা নেওয়ার গাফিলতির বিষয়টি, পারিবারিক মূল্যবোধের অভাব। এই যে বিষয়টি, আরেকটি বিষয় মনোজ রায় কিন্তু বললেন যে অর্থের দাপটের ক্ষেত্রে কি সন্তানরা বেশি বিপথে যাচ্ছে বা অন্য পথে চলে যাচ্ছে কিনা, এই বিষয়টিও ভাববার সময় এসেছে। দেখেন, শুরু করতে চাই আমি এই জায়গাটা থেকে। প্রশাসন শুরু থেকেই বললেন, পুলিশ, যে যত প্রভাবশালী হোক না কেন, মানে ওনারা আগেই প্রভাবশালী ধরে নিচ্ছে। একজন অপরাধীকে প্রভাবশালী বলবো কেন আমি তো এটা তখনই আমার মনে সন্দেহ হয়েছে। একজন অপরাধীকে কেন আপনি চেয়ার থেকে বসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃপক্ষ প্রভাবশালী বলবেন? প্রভাবশালী মানুষ বলবে, বলুক গিয়ে, কিন্তু আপনি কেন বলবেন? আপনি দেখবেন সে অপরাধ করছে, সে অপরাধী, সে তো প্রশাসন। মনোজদা অনেকগুলি বিষয় আলাপে নিয়ে এসেছেন। দেখেন, আমি এই ছেলেটির বাবার যে ইন্টারভিউ যেটা বের হয়েছে পত্রিকায়, মানে বলতে আমার ঘৃণা হয় যে সে বলতেছে যে জোয়ান পোলা কাম করছে, করব, আমিও করি এরকম। আমি তো বুঝি না এখন পর্যন্ত কেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ওই বেটাকে এখনো গ্রেপ্তার করে নাই, যে প্রকাশ্যে এই ধরনের একটি অপরাধকে সে উস্কিয়ে দিচ্ছে। সে তো সে নিজের পোলাকে উস্কিয়ে দিচ্ছে না, সে পুরো সমাজকে কলুষিত করছে। সুতরাং সমাজকে কলুষিত করা অপরাধী, তো তাকে গ্রেপ্তার করা উচিত এবং তাকে শাস্তিযোগ্য অপরাধ, এটা শাস্তিযোগ্য অপরাধ। যে আপনি এই ধরনের ক্রাইমকে উৎসাহিত করতে পারেন না। ক্রাইম করা এবং ক্রাইমকে উৎসাহিত করা দুইজনই কিন্তু অপরাধী। সে তো একটা ক্রাইমকে উৎসাহিত করেছে, ইন্সপায়ার করেছে, যে যা করছে ঠিক করছে, আমিও করি, সেও এই অপরাধটা করে। আজকে আরো ইন্টারেস্টিং হলো, একটা অনলাইনে আমি দেখে আসলাম যে ওই আপন জুয়েলার্সের মালিকের ওয়াইফ একটা বিবৃতি দিয়েছে। সেখানে কিন্তু তুই বলেছে ছেলেটাকে খারাপ করছে বাপ, এবং বাপের কারণেই ছেলেটা খারাপ হয়েছে, এবং যে মেয়েটার সাথে বিয়ে হয়েছিল ছাড়াছাড়ি, এইটাও বাপের কারণেই হয়েছে। এখন মাও কিন্তু বলেছে যে আমার ছেলে অপরাধী হলে অবশ্যই শাস্তি পাক। আমি কিন্তু এই মহিলাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে সে মা হওয়ার পরেও আজকে মা দিবসে কিন্তু শক্ত স্ট্যান্ড নিয়েছে, এবং কিন্তু সে ওই ছেলের পিতার দিকেই কিন্তু আঙুল তুলেছে যে খারাপ করার কাজটা। আপনি চিন্তা করতে পারেন, একটি সমাজে একটি ছেলের ডেইলি খরচ হচ্ছে 2 লাখ টাকা। আমরা কোন সোসাইটিতে বাস করছি? আপনি এখন গোয়েন্দা শুল্ক, আরেকটা জিনিস আমার কাছে খারাপ লেগেছে। দেখেন, এর আগে নার্কোটিক্স বিভাগ যে ইনকোয়ারিটি করলো হোটেলে, সেখানে তারা কিন্তু কোনো কিছু পেল না। আজকে কিন্তু দেখেন 10 বোতল পাওয়া গেল। তাহলে আগের পার্টি কি ইনকোয়ারিটা করলো, কেন তারা পেল না? কারণ ওখানে যে তারা যে অ্যালকোহল নিয়েছে এটা তো প্রমাণিত, এবং সাক্ষীর প্রমাণ, মেয়ে দুটির যে বক্তব্য পরিষ্কার। ওসি সাহেব হঠাৎ করে ছুটিতে চলে গেলেন, মেয়েগুলির এতদিন ঘুরাইলেন, ছুটিতে উনি কেন চলে গেলেন হঠাৎ করে, কি কারণ? তাহলে ওই প্রভাবশালী শব্দকে এখানে কাজ করেছে। তাহলে সমাজে কেউ অপরাধ করবে আর তিনি প্রভাবশালী হলে পার পেয়ে যাবেন, এটা তো হতে পারে না। আমি নিশ্চিত মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে সজাগ দৃষ্টি রেখেছেন, সে কারণেই আমার ধারণা যে পুরো প্রশাসন নড়েচড়ে বসেছে। তা না হলে আজকে যেভাবে ধরেন প্রত্যেকটি তার জুয়েলার্সের মালিকে, এবং নিশ্চিত যে এখানে তার যে অবৈধ ব্যবসা তার হদিশ পাওয়া যাবে, এবং ট্যাক্স ফাঁকির যে বিষয়টি সেটিও দেখেন এখন কিন্তু সব আসতেছে, একদিন কিন্তু কিছুই আসে নাই। এই মেয়েটিও দেখেন 2 মাস পর্যন্ত, কিন্তু 1 মাস পর্যন্ত তারা কিন্তু কিছু বলে নেই। যখন তাদেরকে ভিডিও করা ভয় দেখালো যে তাদের বারবার একই কর্ম তারা করতে চায়, তাদেরকে আবার ডেকেছে যখন, তখনই কিন্তু তারা জীবনের, কারণ তারা বুঝেছে যে আমাদের তো আর কোনো জীবনের নাই কিছু, আর হারাবার কিছু নাই, হারিয়ে ফেলেছি আমরা। যা তারা এটা বলেছে যে আমরা যা আবার হয়েছে, আর যাতে কারো কোনো ক্ষতি তারা না করতে পারে, এই জায়গাটা তারা শক্ত স্ট্যান্ড নিয়েছে। এই জন্য যদিও ইনিশিয়ালি তারা এবং পিতামাতা এইভাবে দেওয়াও ঠিক হয় নাই, আমি মনে করি এইভাবে রাত্রে চলে গেল একটা মেয়ে, তার খোঁজখবর নেওয়া উচিত ছিল, বা তারাই কিভাবে গেল, যেতে পারে বন্ধু বান্ধবের ইয়েতে পড়ে আগে থেকে পরিচয় দিতে পারে, সেটা তার অন্যায় শিকার হচ্ছে। গভীর রাত পর্যন্ত কোথায় থাকলো বাপ মারও জানা থাকা উচিত ছিল, খোঁজখবর নেওয়া উচিত ছিল, সেটা তার ওর পিতামাতার দিক থেকে একটা গাফলতি আছে, এটা স্বীকার করি। তারপরও
তারা এই মেয়েগুলির যে ইন্টারভিউ, যে টর্চার তারা করেছে, যে ঘটনা ঘটিয়েছে, এটা যদি একটি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় এবং এই ছেলের পিতারও যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে তো সমাজে অপরাধ করাটা একটা স্বাভাবিক ঘটনা পরিণত হবে। আজকে এই ছেলের পিতা এই ধরনের কথা কে পার পেরে যাবে, তাকে ইনস্ট্যান্ট গ্রেপ্তার করা উচিত যে তুমি এই ধরনের অপরাধকে উস্কিয়ে দিয়েছো, সুতরাং তুমিও অপরাধী। এবং তার বিরুদ্ধে বহু ধরনের আছে, এত টাকার মালিক এবং তার বন্ধু বান্ধবরা তার সামনে যে ইন্টারভিউ দিয়েছে, সারাক্ষণ নাকি খালি ওই অ্যালকোহল খেতে থাকে, সে মদই খেতে থাকে। তো এরকম একটি লোক, সমাজের কীট, নারকীয় কীট, যে কাজ করে না, সারাদিন মদ খায়, ছেলে অন্যায় করলে বলে যে ঠিক আছে আমিও এটা করি, আবার সদম্বর স্বীকার করে। মানে কত বড় অধ্যত্ত, কত বড় খারাপ লোক যে সে নিজে আবার সদম্বে বলতেছে যে এটা আমিও করি, ছেলে করছে তো কি হয়েছে। তার মানে সে তো আর নিজের দোষ নিজে স্বীকার করছে, সেলফ সে আপনার মানে ঘোষিত তার সাক্ষ্য হয়ে গেছে। সুতরাং তাকে তো আগে গ্রেপ্তার করা উচিত। এই অপরাধীর মধ্যে এখনো 3 জন গ্রেপ্তার হয়নি, এদেরকে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং আমি মনে করি সমাজের প্রত্যেকটি অংশ এবং যতগুলি সামাজিক সংগঠন আছে এবং আপামর জনসাধারণ, যতক্ষণ পর্যন্ত এই ঘটনার একটি দৃষ্টান্তমূলক শাস্তি না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সজাগ থাকতে হবে। এই কারণে যে পুলিশ থেকে শুরু করে সবাই শুরু করছে প্রভাবশালী শব্দ দিয়ে, যাতে প্রভাবশালী শব্দ দিয়ে সমাজে অপরাধ করে কেউ আর কোনোদিনও পার পেয়ে না যায়, এর দৃষ্টান্তমূলক শাস্তি। যদি আমরা এটাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারি, তাহলে যেটা দাদা বলেছে যে আমাদের সমাজে নৈতিক যে অবক্ষা ঘটেছে কিছুটা হলেও একটু ফিরে আসবে। আমার মনে হয় হোটেলগুলিতে এরকম তথ্য তালাশি করা দরকার, শুধু একটি ঘটনা নয়, প্রত্যেক সময়ের জন্যই এই অভিজাত এলাকায় হোটেলগুলি দেখা দরকার। এবং প্রতিটি পিতামাতারও দায়িত্ব রয়েছে তার সন্তান, কারণ এটা তো বহুবার বলা হচ্ছে, এই যে জঙ্গি ধরতে গিয়ে বলা হচ্ছে যে আপনার সন্তান কোথায় যায়, তো আপনার মেয়ে কোথায় যায়, আপনার ছেলে কোথায় যায়, আপনি দায়িত্ব এড়াতে পারেন, আপনাকে অবশ্যই খোঁজখবর রাখতে হবে। কাজেই লেখাপড়া করার জন্য ছাত্রছাত্রী যারা আছে তাদের লেখাপড়ায় মনোনিবেশ করা উচিত। কোনো ধরনের কোনো অপরাধে গড়িয়ে এইভাবে আমাদের সমাজের অবক্ষয়টি পড়তে পড়তে এমন জায়গায় আমাদের মুখ দেখানোর অবস্থা থাকে না। আর এই ঘটনাগুলি আজকে বিশ্ব মিডিয়ার মাধ্যমে কিন্তু এক জায়গায় থেকে থাকে না, আমাদের রাষ্ট্রে ক্ষতিগ্রস্ত হয়, সামাজিক ক্ষতিগ্রস্ত হয়, সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই একটি লোকের জন্য কিন্তু পুরো সমাজকে আমরা কলুষিত হতে দিতে পারি। ধন্যবাদ। আমরা এবার যে একটি বিরতিতে আমি যেতে চাই। একটু এর সাথে শুধু যুক্ত করতে চাই, উনি যে কথাটা বললেন একটু মানে ওনার সাথে ডিফার করতে চাই, যে দুটি বিশ্ববিদ্যালয়ের যে 2 জন ছাত্রী যে অনুষ্ঠানের কথা বলে তাদেরকে নেওয়া হয়েছে, তাদেরকে কি বলা হয়েছে, আমি তাদের ইন্টারভিউ শুনেছি। তারা কি বলেছে, তারা বলেছে যে সাকিবুল হাসান এবং আরও অনেক বিখ্যাত ব্যক্তিদের নাম বলা হয়েছে, যে সেখানে ওপেন ফ্লোরে একটি অনুষ্ঠান হবে, ওপেন ফ্লোরে একটি অনুষ্ঠান হবে, একটি 4 ইয়েতে হোটেলে জন্মদিনের অনুষ্ঠান, ওপেন ফ্লোরে অনুষ্ঠানটা হবে, সেখানে বিখ্যাত ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এই বিশ্বাসটা তারা ধারণ করেছেন বলেই তো তারা সেখানে গিয়েছেন। বাস্তবে একটু ভিন্ন চিত্র। আমি যেটা বলছি যে তাইলে সারা রাত্র পিতামাতা নীরব থাকলেন কেন? তাদের তো আইসা খোঁজ নেওয়া উচিত ছিল সেখানে, তাদের তো সন্তানরা যে রাত্রে যে আসতেছে না, তাইলে তারা কোথায়? এই খোঁজটা তো রাত 12টার পরে তারা নেওয়া উচিত ছিল। না, নিশ্চয়ই আমরা কিন্তু এই ঘটনাগুলো এখনো জানি না, কারণ তাদের টেলিফোনগুলি যখন সিজ করা হয়, পরে বিষয়গুলো নিয়ে আবারও আলোচনা করব। দর্শক, নিউজরুম সংলাপের এবার যে একটি বিরতি নিচ্ছি, বিরতির শেষে ফিরবো শিগগিরই, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নিউজরুম সংলাপে। আপনারা জানেন আজকে আমাদের সঙ্গে 2 জন অতিথি আছেন মনোজ রায় এবং রুহুল আমিন গাজী। আমরা বিরতির আগে আমিন জুয়েলার্সের আপন জুয়েলার্স যে কেলেঙ্কারি, দুঃখিত, সেটি নিয়ে আলোচনা করছিলাম, নৈতিক অবক্ষয় নিয়ে আলোচনা করছিলাম। এরপর যে একটু নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চাই। দর্শক, রাজনীতিতে এখন আবারও জামাতের ইস্যুটি আলোচনায় উঠে এসেছে। বিএনপি বলছে জামাতের সঙ্গে যে জোট, এটি রাজনৈতিক কারণেই, এটি আদর্শিক কারণে নয়, এই বিষয়টি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে আরেকটি অনুষ্ঠানে ঢাকার বাইরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে জামাতের
ছাড়া মানে জামাত ছাড়া বিএনপির অস্তিত্বহীন এবং এটি কল্পনাই করা যায় না। দুজনের বক্তব্য শুনে আমরা আলোচনা শুরু করব। যার বিরুদ্ধে যে স্বাধীনতা বলতে আমরা যেটা বোঝাই সেই পূর্ণ স্বাধীনতা নাই, তাদের উপরে প্রচণ্ড চাপ সরকারের এবং রাজনৈতিক চাপ রয়েছে তাদের উপরে, যার জন্য তারা স্বাধীনভাবে কাজ করতে পারেন না এবং ইচ্ছা করলেও পারেন না, এবং অনেক সময় যারা কাজ করেন তারা আবার তিরস্কৃত হন। সেই জন্য আমাদের সঙ্গে তাদের যে ঐক্য, এই ঐক্যটা সম্পূর্ণভাবেই আন্দোলন কেন্দ্রিক, জনগণের সরকার প্রতিষ্ঠা করবার জন্য একটা আন্দোলন সৃষ্টি করা, সেটা কিন্তু খুব পরিষ্কার করা বলা আছে। সুতরাং 2030 সালে আপনার জামাতের সঙ্গে আমাদের সম্পর্ক কী হবে সেই সম্পর্কে বোধহয় এখানে কথা বলার খুব একটা অবকাশ নেই। মির্জা ফখরুলের এ বক্তব্য শুনে জিয়াউর রহমান নিজেই কবরে শুয়ে ছটফট করছেন। জামাত ছাড়া বিএনপির কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই। জামাত আর বিএনপি একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ, এবং বাস্তবে কার্যত বিএনপি এখন জামাতের বিটি। দর্শক, জামায়াত নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ওবায়দুল কাদেরের পাল্টাপাল্টি বক্তব্য দেখলাম। আমরা এরপর যে আলোচনা শুরু করবো, শুরুতেই মনোজ রায়, আপনি দেখলেন যে মির্জা ফখরুল এবং ওবায়দুল কাদেরের জামাত ইস্যু নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য। আবারও আলোচনায় জামায়াত জোটে আছে কি নেই মির্জা ফখরুল ইসলাম একটু বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন। এটা রাজনৈতিক কারণে, এটা আদর্শিক কারণে নয়। অন্যদিকে ওবায়দুল কাদের বলেছেন যে জামায়াত ছাড়া বিএনপির অস্তিত্ব কল্পনাই করা যায় না। দেখুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন, সম্পর্কটা রাজনৈতিক। রাজনৈতিক সম্পর্ক কখন হয়? আদর্শের কাছাকাছি না থাকলে কি সম্পর্ক হয়? আদর্শের কাছাকাছি অবশ্যই। আর এই ধরনের সম্পর্ক, এটা তো নতুন কিছু ঘটনা নয়। এখন এটাকে আড়াল করার চেষ্টা করে কে কি সুবিধা লাভ করবে আমি সেটা বুঝি না। দৃশ্যমান এমন কিছু বিএনপি দেখাতে পারেনি, দেখানোর সুযোগটাও খুব আছে বলে আমি মনে করি না যে আমরা জামাতের সাথে নেই বা জামাত আমাদের সাথে নেই। এটা খুব স্বাভাবিক। এটা কার পছন্দ অপছন্দের ব্যাপার নয়। বিএনপির সব কর্মসূচি আমার পছন্দ হবে বা আওয়ামী লীগের সব কর্মসূচি আমার পছন্দ হবে, এরকম তো কোনো কথা নেই। রাজনীতিতে সাফল্য পায় তারাই যারা জনগণের পালসকে রিড করতে পারে। বিএনপি নেতৃবর্গ তাদের বিবেচনায় তারা তাদের রাজনীতি করছেন এবং জামাতকে তাদের রাজনৈতিক অংশীদার হিসাবেই বিবেচনা করছেন। ঠিক বিপরীত অবস্থানে থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগ তারা বিএনপিকে কোণঠাসা করার কৌশল হিসাবে জামাত তার ৭১-এর ভূমিকার জন্য নানাভাবে নিগৃহীত হচ্ছে, ৭১-এর ভূমিকার জন্য তারা ঘৃণিত হচ্ছে, জনগণ থেকে বহুলাংশেই তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন এই অবস্থাটাকে বা স্পিরিটটাকে, এই ধারণাটাকে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া কৌশল আওয়ামী লীগ নেবে, এটি হচ্ছে স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছু নয়। আর বিএনপির সাথে জামাতের সম্পর্ক বা জামাতের সাথে বিএনপির সম্পর্ক তো পরশুদিন হয়নি, গতকালকে হয়নি। এই সম্পর্কটা অনেক বছরের সম্পর্ক। মন্ত্রিসভায় ছিল বিএনপি, জামাত, বিএনপির মন্ত্রিসভায় জামাত ছিল। সেই সম্পর্ক হঠাৎ করে হয়নি, হঠাৎ করে এই সম্পর্ক ভেঙে যাওয়ার কোনো কারণ নেই। আর রাজনৈতিক সম্পর্কের প্রশ্ন যে কথাটা বললেন উনি, রাজনৈতিক সম্পর্ক আদর্শের কাছাকাছি না হলে কি রাজনৈতিক সম্পর্ক হয়? বিপরীতমুখী দুটি রাজনৈতিক দলের কি সম্পর্ক হয়, জোট হয়? হয় না। এগুলি পুরোটাই রাজনৈতিক বক্তব্য। এটা দুটি বৃহৎ রাজনৈতিক দলের নেতারা একে অপরকে দোষারোপ করবেন, কাদা ছোড়াছড়ি করবেন, এটা আমাদের কাছে খুব বেশি গুরুত্ব বহন করে না। ওবায়দুল কাদের সাহেব যে কথা বলেছেন, বিএনপিকে, জামাতকে ছাড়া বিএনপি অস্তিত্বহীন, এই কথাটাও পুরোপুরি সত্য নয়। বিএনপি জামাত বিএনপির একটি শক্তি, অস্বীকার করার উপায় নেই। এটা যারা খোঁজখবর রাখেন, সারা দেশের মানুষই কম বেশি উপলব্ধি করেন।
বিএনপির জন্য একটি রাজনৈতিক শক্তি হলো জামাতে ইসলামী, কিন্তু জামাতে ইসলামকে বাদ দিলে বিএনপি অস্তিত্বহীন হয়ে গেছে, এটা বক্তৃতার জন্য ভালোই লাগে, কিন্তু বাস্তবে তা নয়। ওদের কিন্তু আবার বলেছেন যে জামাত বিএনপির বি টিম। জামাত বিএনপির বি টিম, এ টিম, বি টিম, সি টিম, এগুলি তো রাজনীতিতে আলোচনা থাকেই। বিএনপি তার রাজনীতি করছে, জামাত তার রাজনীতি করছে। যে সমস্ত প্রশ্নে জামাত এবং বিএনপির মধ্যে রাজনৈতিক ঐক্য, রাজনৈতিক সমঝোতা হচ্ছে, এই সমঝোতা ভিত্তিতেই তাদের মধ্যে একটু ঐক্য গড়ে উঠেছে। সব প্রশ্নে কি জামাত বিএনপি এক? তা তো না। মেজর প্রশ্নগুলিতে হয়তো তাদের দুটি দলের মধ্যে একটু নিকটের সম্পর্ক তৈরি হয়েছে, তারা এতদিন পর্যন্ত সম্পর্কটা বজায় রেখেছে। এ নিয়ে একে অপরের বিরুদ্ধে কথা বলবে। আমরা যদি অতীতে একটু যাই, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ আর আওয়ামী লীগের সাথে সম্পর্কটা কী ছিল? জাতির জনক যখন জীবিত ছিলেন তখনই কথাই যদি বলি, ৭৫ পূর্ববর্তী সময়ে বঙ্গবন্ধু সরকারের জন্য একটি থ্রেট ছিল জাতীয় সমাজতান্ত্রিক দল। এখনও আওয়ামী লীগের নেতৃবর্গ, সিনিয়র নেতৃবর্গ বলেন, আমরা শুনি যে বঙ্গবন্ধুকে 15ই আগস্ট যে নির্মমভাবে হত্যা করা হয়, 15ই আগস্টে যে বিয়োগান্তক ঘটনা তৈরি করার সুযোগ করে দেওয়া হয়, তার পিছনে ক্ষেত্র তৈরি করার জন্যে জাসদ বহুলাংশে দায়ী। এটা কিন্তু আমরা বলছি না, আওয়ামী লীগের ক্ষমতাসীন দলের আওয়ামী লীগের নেতৃবর্গরা কিন্তু পার্লামেন্টের বাইরে এই কথাগুলি বলছেন। কিন্তু আজকে জাতীয় সমাজতান্ত্রিক দল আওয়ামী লীগের জোটের অংশীদার, সরকারের অংশীদার, আর রাজনীতিতে এগুলি থাকবে। এগুলো নতুন কিছু নয়, বিভিন্ন সময় ছিল। কে কখন কার বন্ধু হবে, কে কখন তার শত্রু হবে, ওই সেই আব্দুল মালেক উকিল সাহেবের, প্রবীণ রাজনীতিবিদ সেই আব্দুল মালেক উকিল সাহেবের একটি কথা আমাদের রাজনীতিতে বারবার ঘুরে ফিরে আসে, রাজনীতির শেষ কথা নেই। ধন্যবাদ রুহুল আমিন গাজী। রাজনীতিতে শেষ কথা নেই এবং সবশেষ জামাতকে ছাড়া নিয়ে অনেকদিন ধরে বিতর্ক চলে আসছে, বিএনপির সাথে আছে কি নেই, কিন্তু সবশেষ মির্জা ফখরুলের বক্তব্যে এটি প্রমাণিত যে রাজনৈতিক জোটে জামাত রয়েছে, আদর্শিক কারণে না থাকলেও অন্যদিকে এটি নিয়ে এক ধরনের রাজনীতি আওয়ামী লীগের দিক থেকেও আমরা দেখতে পাচ্ছি। সব মিলে আপনার পর্যবেক্ষণ? দেখেন, জামাতকে নিয়ে মির্জা ফখরুল সাহেব এইবার এই প্রথম বক্তব্য দেন। এর আগেও সাংবাদিক সম্মেলনে জামাত বিএনপির জোট নিয়ে তিনি পরিষ্কার করেছেন। আমি একটু পিছনের ইতিহাস যেতে চাই। বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে এই গত নির্বাচন ছাড়া প্রত্যেকটি পার্লামেন্টে কিন্তু জামাত ইসলামী নির্বাচিত হয়ে অংশগ্রহণ করেছে। প্রথম তারা শুরু করে ইসলামিক ডেমোক্রেটিক লীগ হিসেবে, দাদা মনে আছে, তখনও তারা পার্লামেন্টে ছিল। এবং এরশাদের পার্লামেন্টে কিন্তু আওয়ামী লীগ এবং জামাত ইসলাম অংশগ্রহণ করছে, সে কিন্তু বিএনপি করে নাই। যাই হোক, তো সব পার্লামেন্টে কিন্তু জামাত ছিল। এবং দেখেন, এরশাদ বিরোধী আন্দোলনেও আওয়ামী লীগ 8 দলীয় জোট, বিএনপি 7 দলীয় জোট, জামাত ইসলামীও একটা জোট করে তারাও কিন্তু পাশাপাশি আন্দোলন করেছে এবং তারা সক্রিয়ভাবে ছিল। তখন কিন্তু কেউ কারো প্রতিপক্ষ এবং এক অপরের বিরুদ্ধে কারো মিছিল কেউ ভাঙে নেয়, কারো জনসভা কেউ ভাঙে নেয়। মোটামুটি রাজনৈতিক দলগুলি এরশাদ বিরোধী আন্দোলন ছিল। এবং সর্বশেষ আমরা সাংবাদিকরা 6 দিন সারা দেশে পত্রিকা বন্ধ রেখে, আমি তো ঢাকা সাংবাদিক সেক্রেটারি, আমরা পত্রিকা বন্ধ রেখে এরশাদের পতন ঘটে। কিন্তু সাংবাদিকদের কেউ মন্ত্রী হয়েছে বা এমপি হয়েছে আমার জানা নেই। এই দায়িত্ব বা 2 দলই ভোগ করতেছে, করুক, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। এখন প্রশ্নটা হলো, বিএনপি যখন 91 সালে ক্ষমতায় আসলো, কেয়ারটেকার সরকার নিয়ে প্রথম কিন্তু জামাতে কেয়ারটেকার সরকার সূত্রপাত করলো। এবং এটা যদি আপনি বলেন, গোলাম আজমই প্রথম এটার আপনার কেয়ারটেকার রূপরেখাটা দেয় এবং দেওয়ার পরে এই আন্দোলনটি শুরু করে প্রথম জামাত। এরপরে আওয়ামী লীগ এটিকে লুপে নিল। বিএনপির বিরুদ্ধে 92-93 সাল থেকে শুরু করে 96 সাল পর্যন্ত এবং মোটামুটি পাশাপাশি আওয়ামী লীগ জোট এবং জামাত ইসলামী তারা কিন্তু এই আন্দোলনটি অত্যন্ত কঠোরভাবে করেছে। এবং একজন রিপোর্টার হিসেবে সেই সময় আওয়ামী লীগের নেতাদের বাসায় মানে অহরহ মিটিং জামাত নেতৃবৃন্দের আমি নিজে প্রত্যক্ষ করেছি এবং এই বিএনপির বিরুদ্ধে কঠোরভাবে আন্দোলন করেছে কেয়ারটেকারের জন্য। এবং এই জামাত ইসলামও তখন বিএনপির বিরুদ্ধে হেন গালি নাই, দেয় নাই। মানে তারা তখন আওয়ামী লীগ যেটা করে, এবং আমি নিজ প্রেস ক্লাবের সামনে দেখেছি 2টি মিছিল, যখন আওয়ামী লীগের মিছিল দেখছে, জামাত 2টা হাত
ক্ল্যাপ করে দুজনে একজনের অভিনন্দন জানাচ্ছে। এগুলি যেটা দাদা বলছে শেষ কথা নেই, এগুলি কিন্তু আমাদের চোখের সামনে ঘটনা। এখন কি তাইলে তখন কি দেখা গেল যে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করার জন্য আওয়ামী লীগ কিন্তু জামাত ইসলামীর সাথে কিন্তু লিখিত ঐক্য না হলে অলিখিত একটি ঐক্য করে কিন্তু আন্দোলনটি মাঠে করেছে সেই সময়, আপনি 92-93 থেকে 96 সাল পর্যন্ত, এবং তারা সেটি সফল হয়েছে। বিএনপি একটি নির্বাচন করে সেটা টিকতেও পারে নাই, একটা নির্বাচন করে আবার বাধ্য হয়েছে সেটা দিতে। তার মানে হলো তাহলে জামাত ইসলামী একটি শক্তি, যখন যার প্রয়োজন হয় তিনি সেটাকে পুরোপুরিভাবেই তার কাজে লাগিয়েছেন। এটি আওয়ামী লীগ ওবায়দুল কাদের সাহেব অস্বীকার করতে পারবেন না, এটা তারা করেছেন। এখন প্রশ্নটা হলো আজকে বিএনপির সাথে জামাতের সম্পর্কটা কি? এখন দাদা একটি কথা ঠিকই বলেছেন যে একদম কাছাকাছি না হলেও তোর আসলে ঐক্য হবে না, মানে একটু বিপরীত লোকের সাথে তার ঐক্য হয়, সমঝোতা হয় না, এটা ঠিক আছে। কিন্তু তারপরও আসলে আজকের যে অনুষ্ঠানে মির্জা ফখরুল সাহেব এই কথাটি বলেছেন, আমি অনুষ্ঠানে আমি সেখানে ছিলাম। আসলে মাহমুদুর রহমান মান্না সাহেব একটি প্রশ্ন তুলেছিলেন যে এই যে আপনারা যে রূপরেখা দিয়েছেন, তো এটাতে জামাত ইসলামের কোনো বক্তব্য নাই, তো জামাত ইসলামীকে রাখলেন না, কি করলেন, কিভাবে আছে, কি অবস্থানটা কি, সেটা একটু ক্লিয়ার হওয়া উচিত ছিল এই রূপরেখার মধ্যে। ওই প্রসঙ্গ করতে গিয়ে কিন্তু উনি এই কথাটি বলেছেন যে আমাদের সাথে রাজনৈতিক সম্পর্ক। এটা তো সত্য যে ওবায়দুল কাদের সাহেব যে কথা বলেছেন যে বিএনপির অস্তিত্ব, এটা অতিরিক্ত কথা। আমি মনে করি না যে জামাত ছাড়া বিএনপির অস্তিত্ব থাকবে না, বা বিএনপি ছাড়া জামাতের অস্তিত্ব থাকবে না, এই দুটোর কোনোটার সাথে আমি একমত না। কারণ প্রত্যেকটি পার্টি তার আলাদা সত্তা রয়েছে এবং আলাদা অস্তিত্ব রয়েছে, আপনি স্বীকার করেন না করেন। জামাত ইসলামীর এখন অফিস আদালত তারা খুলতে পারে না, নানান তারা বিষয় আছে, সেটা থাকুক, কিন্তু এটা জামাত ইসলামীর শক্তি আছে কি আছে না, একজন সচেতন সাংবাদিক হিসেবে আমরা এটা বুঝি এবং জানি। এই দেখেন সেদিনও কুমিল্লা নির্বাচনে তারা 5টি কাউন্সিলর পেয়েছে, এই সেদিন এই যে মানে কুশিং কবে হলো, কয়েকদিন আগে। সুতরাং অস্তিত্বহীন হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এগুলি ভাববার কোনো কারণ নেই। এখন সেটা বিভিন্নভাবে বিভিন্ন সময় আমরা বিভিন্ন প্রশ্ন তুলি, বিভিন্ন কথা বলি, বিভিন্ন। সুতরাং জামাত ইসলামী শক্তি নিয়ে আছে, বিএনপি শক্তি নিয়ে আছে। এখন তারা উভয়ে সরকারের বিভিন্ন আচরণের কারণে তারা একটা জোটবদ্ধ হয়েছে যে সরকারের এই অগণতান্ত্রিক আচরণ পতন ঘটানোর জন্য এবং একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য তারা একটা জোটে ঐক্যবদ্ধ হয়েছে। জামাত ইসলাম সহ আরও অনেক 20টি দল নিয়ে তারা জোটবদ্ধ হয়েছে এবং এটি তারা একটি লেভেল পর্যন্ত থাকবে। এবং এটা তো ঠিক যে জামাত ইসলামীকে নিয়ে এর আগেও সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং জামাত ইসলামী সরকারে ছিল, বিএনপি সরকারে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই, এটা তো ছিল এবং এটা তো স্বাভাবিক। আজকে ধরেন হাসানুল হক ইনু সাহেব, রাশেদ খান মেনন সাহেব, কয়দিন আগে আমাদের ওই যে ছিল যে বাবু, ওই যে দিলীপ বড়ুয়া ছিল, তারা তো জোটের কারণেই তো মন্ত্রী হয়েছে নাকি, না তো ওনাদের দলের তো এমন ক্ষমতা নেই যে নিজেরা কোনো ক্যাবিনেট গঠন করতে পারে। কাজে এইটা জামাত ইসলাম ও জোটের কারণেই বিএনপির অংশীদারিত্ব এবং মন্ত্রিত্ব, যে কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কথায় কথায় কিন্তু বিএনপি জামাত জোট শব্দটি বলে সমস্ত অপকর্মটা এইভাবেই চাপায়, ওই কারণেই চাপায়। সুতরাং আমি মনে করি যে এখানে মির্জা ফখরুল সাহেবের বক্তব্যের মধ্যে কোনো দোষ খোঁজার কোনো দরকার নেই, কারণ মির্জা ফখরুল সাহেব বলেছেন যে প্রত্যেকে অস্তিত্ব নিয়ে আছে, বিএনপি রাজনৈতিক আদর্শ এবং অস্তিত্ব নিয়ে আছে, জামাত ইসলামী জাতীয় আদর্শ এবং অস্তিত্ব নিয়ে রয়েছে প্রত্যেকে, এবং তাদের স্ব অবস্থান থেকেই একটি জোটবদ্ধ হয়ে তারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং সরকারের অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে আন্দোলন করার জন্য জোটবদ্ধ হয়েছে। আমি এটা দোষের কিছু দেখি না, যেটা অতীতে আওয়ামী লীগ কেয়ারটেকার আন্দোলন করে কেয়ারটেকার সরকার আদায় করার জন্য অলিখিতভাবে জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধভাবে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। ধন্যবাদ। আমি এর সাথে একটু বিরতিতে যেতে হবে, আমাদের বিরতির একটি তাড়া রয়েছে। দর্শক, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই দর্শক, রাজনীতির এই কথা চালাচালি চলতে থাকবে। আমরা একটি বিরতি নেব, বিরতির পর ফিরব শিগগিরই, আমাদের সঙ্গে থাকুন। স্বাগত জানাচ্ছেন নিউজরুম সংলাপে। আপনারা জানেন আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন মনোজ রায় এবং রুহুল আমিন গাজী। আমরা এ পর্যায়ে দর্শক
তিনটি পত্রিকার শিরোনাম জানবো। আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন, প্রধান শিরোনাম করেছে এত জামাত শিবির গেল কোথায়, একটি বিশেষ প্রতিবেদন। অন্যদিকে রমজানের আগে চিনি সিন্ডিকেট বন্ধ রাখা হয়েছে, সুগার রিফাইনারি মিল কমেছে উৎপাদনও। আরেকটি প্রতিবেদন রয়েছে শুল্ক গোয়েন্দারা রেইনট্রি হোটেলে মদ উদ্ধার হচ্ছে 3 মামলা, আপন জুয়েলার্সের 5 বিক্রয় কেন্দ্র অভিযান, একটি বন্ধ। এবার জানাবো কালের কণ্ঠের প্রধান শিরোনাম করেছে চিনি কারসাজিতে বিপুল মুনাফা লুট, কারখানা বন্ধ রেখে সরবরাহ কমিয়ে দেওয়া হয়, দাম বাড়ানো হয় ডলারের মূল্য বৃদ্ধির অজুহাতে। আরেকটি প্রতিবেদন রয়েছে বিবিএসের প্রাক্কলন, এবছর জিডিপির প্রবৃদ্ধি দাঁড়াবে 7.24%, বিশ্বব্যাংক বলছে প্রবৃদ্ধি হতে পারে 6.8%। ডেইলি সান প্রধান শিরোনাম করেছে জিডিপি গ্রোথ রেট হিটস রেকর্ড হাই এট 7.24%, এসসি ভার্ডিক্ট অন মোবাইল কোর্ট। এই ছিল বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ এবং ডেইলি সানের প্রধান শিরোনাম। আমরা এই পর্যায়ে আলোচনা শুরু করতে চাই। দর্শক, আপনারা জানেন রমজানের আগে চিনি সহ নিত্যপণ্যের দাম বেড়ে গিয়েছে। বিশেষ করে বাংলাদেশ প্রতিদিন এবং কালের কণ্ঠে প্রধান শিরোনাম করা হয়েছে সিন্ডিকেট করে চিনির দাম বাড়ানো হয়েছে। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। শুরুতেই মনোজ রায়, নিত্যপণ্যের দাম রমজানের আগেই বৃদ্ধি শুরু হয়, সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠে এবং বলা হচ্ছে যে সিন্ডিকেট করেই মুনাফা লোভী ব্যবসায়ীরা এই কাজটি করে থাকেন। শুনেন, আমাদের দেশে এই পার্বণের সময় এই অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য আমরা বহু বছর থেকে লক্ষ্য করি। আমার পাশের দেশটার খোঁজ যদি আমি নেই তাহলে দেখি যে যখনই কোনো বিশেষ পূজা পার্বণ ঈদ ইত্যাদি যখন হয় তখন সেই সমস্ত দেশে জিনিসপত্রের দাম কমে। আমরা সৌদি আরবে দেখেছি সেটা, কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের দেশে বাড়ে। রমজান, পবিত্র রমজান, আপনি ভাবতে পারেন মানুষের বিশ্বাস কত গভীর হলে পরে একজন মানুষ বিশ্বাসটাকে কিভাবে আত্মস্থ করলে পরে দিনভর একটি মানুষ এই কষ্টটা করে সন্ধ্যার সময় ইফতার করেন। এই যে কষ্টটাকে আমরা ধর্মের কথা বলি, এ কোন ধর্ম, এ কিসের ধর্ম? এই ধর্মপ্রাণ মানুষদের অসুবিধা সৃষ্টি করে, তাদের উপরে দামের বোঝা চাপিয়ে দিয়ে মুনাফা লুটছি আমরা। এ কিসের ধর্ম আমি জানি না। সরকার প্রতিবারের মতো এবারও বলছেন, সরকারের মন্ত্রী প্রতিবারের মতো এবারও বলছেন রমজানে জিনিসপত্রের দাম বাড়বে না, প্রচুর মজুদ আছে, এই কথা আমি বিশ্বাস করি। কোনো সময়ই এই রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের অভাব হয়েছে বাজারে, আমরা তা দেখি নাই। মূল্যবৃদ্ধি দেখেছি। 1-2 বার কাঁচা বাজারে কিছু সংকট হয়েছিল, তো বন্যাজনিত কারণে এই বছর 2 আগে বা 3 বছর আগে বেগুনের দাম 150-200 টাকা হয়ে গিয়েছিল, কাঁচা মরিচের দাম 200 টাকার উপরে 300 টাকা পর্যন্ত হয়ে গেছিল। সেগুলো একটু যুক্তি খুঁজে পাওয়া যায়, সেটা হলো যে বন্যার কারণে উৎপাদন ব্যাঘাত ঘটেছে। যখন দাম বাড়ে এই সমস্ত জিনিসের মানুষের ব্যবহারও কমে যায়। কিন্তু যে পণ্যটা বন্যার সাথে সম্পর্কিত নয়, যে পণ্যের মজুদ যথেষ্টই রাষ্ট্রে, তারপরেও কেন দাম বাড়ে? এই সিন্ডিকেট কারা করে? প্রশ্নটা ওই জায়গায়। সিন্ডিকেট কারা করে তা বের করার দায়িত্ব কার? তা বের করার দায়িত্ব সরকারের। সরকার তৎপর হলে জিনিসপত্রের দাম বৃদ্ধি করবে, এটা আমি বিশ্বাস করি না। এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। প্রতি বছর, কিন্তু এইবার একটি নতুন এরকম যদি হতো যে অতীতে তো এরকম হয় না, এই জন্য গভর্নমেন্ট সক্রিয় ছিল না, সচেতন ছিল না বা তৎপর ছিল না, এই সুযোগে এই সিন্ডিকেটওয়ালারা এই জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে। ঘটনা কিন্তু তা না, প্রতি বছরই তারা বাড়ায়। এবং এই যে বৃদ্ধি কৌশলটা সরকারের গোয়েন্দা বাহিনী জানবে না, সরকারের সংশ্লিষ্ট মহল জানবে না, এটা তো কোনো কথা হতে পারে না। তারা করবে, অতীতেও করেছে, এখনও করবে, ভবিষ্যতেও করবে। তাদেরকে কঠোর হস্তে দমনের দায়িত্ব যাদের, তাদের তৎপরতা আমরা আশা করি। আমাদের প্রত্যাশা যে এই যারা রোজা থাকেন, যারা এই পুরো মাসটা কষ্ট করেন, ধর্মীয় বিশ্বাসকে তারা ধারণ করেন,
তাদেরকে সুযোগ করে দেওয়া হবে, তাদেরকে সুবিধা বৃদ্ধির সুযোগ করে দেওয়া হবে, তাদের উপরে দ্রব্যমূল্যের চাপটা চাপিয়ে দেওয়া হবে না। চাপিয়ে দেওয়া হবে না। ধন্যবাদ। এই ব্যাপারে সরকার সক্রিয় হবে। ধন্যবাদ রহমান গাজী। আমরা কিন্তু প্রতিবারই দেখি যে বাণিজ্য মন্ত্রী ব্যবসায়ীদের সঙ্গে রমজানের আগে বৈঠক করেন দফায় দফায়, এবং ব্যবসায়ীরাও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দিয়ে থাকেন। এবারও আমরা দেখছি, কিন্তু বাস্তবে দেখছি ভিন্ন চিত্র। কেন? আপনি ঠিকই বলেছেন। আমার মনে হয় যে বাণিজ্য মন্ত্রণালয়ের মনে হয় একটা গতানুগতিক ডিউটি হয়ে গেছে এটা, যে রমজান আসলেই তারা বৈঠক করুন ব্যবসায়ীদের সাথে। ওনারা বলবেন যে বাড়াবো না, ওনারা বলবেন যে না বাড়াবে না, এবার একবার সব ঠিক থাকবে। দাদা ঠিকই বলেছেন, কোনোটাই ঠিক থাকে না। দুর্ভাগ্য হলো এটি সত্য যে বাংলাদেশই একমাত্র দেশ যে রমজান আসলে জিনিসপত্রের দাম বেড়ে যায়। এবং দাদা একটু আগেই বললেন যে ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশেও পূজা পর্বণে জিনিসপত্রের দাম কমে যায়, ধর্মীয় উৎসবের ক্ষেত্রে দাম কমে যায়। সারা বিশ্বে কিন্তু মুসলিম বড়দিনের সময় জিনিসের দাম কমে যায়, এবং আপনার এই মুসলিম কান্ট্রিগুলি, সমস্ত মুসলিম কান্ট্রিগুলির দাম কমে যায়। আপনি ইন্দোনেশিয়া যান, মালয়েশিয়া যান, যেখানে যান, মিডল ইস্টে তো বটেই, দাম কিন্তু কমে যাবে রমজানের সৌজন্যে বা রমজানের খাতিরে, রমজানের বরকতের খাতিরে এই দামটা কমে যাবে। ব্যবসায়ীরা সংযত হয় এবং তারা কমিয়ে দেয় ইচ্ছা করে। বাংলাদেশই দুর্ভাগা একমাত্র দেশ, মনে হয় যেন সারা বছর বসে থাকে যে রমজানে আমি সমস্ত লাভটা রমজানে পোষে নিব, এইটা একটা চিন্তা থাকে। আরেকটা ইম্পর্টেন্ট কথা দাদা বলেছেন যে আপনি দ্রব্যমূল্যের দাম বাড়বে কখন? সংকট হইতে হবে, বন্যা হইলে, বন্যাটা যে আজকে যদি হয়ে থাকে এর ইফেক্ট হবে কিন্তু 3 মাস 6 মাস পরে। আপনি কালকে দাম বাড়াচ্ছেন কি হিসাবে? আমার তো পণ্য সংকট হয়নি, আমার যেই পণ্য ওখানে নষ্ট হয়েছে এর এফেক্ট মিনিমাম 6 মাসের আগে এটার এফেক্ট আসবে না বাজারে, তা আপনি এখন দাম বাড়াচ্ছেন কেন? তার মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে আমাদের ব্যবসায়ীদের মানসিকতাই হচ্ছে। আমি জানি না এই যে তারা, এটাও ঠিক যে রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতে হয়, এটা আরেকটা আমাদের খুব খারাপ কালচার যে আমাদের রাজনৈতিক দলগুলি এই ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেয়। এখন তো দেখেন না রাজনীতি চেঞ্জ হয়ে গেছে, এখন ব্যবসায়ীরা নিজেরাই এমপি হইতেছে, যে চাঁদা দেওয়া লাগে যেন আমি এমপি হই, আমি মন্ত্রী হই, আর কিসে চাঁদা দিব, এই লাইনে চলে গেছে ব্যবসায়ীরাও। কিন্তু কাজে এটা কিন্তু আগে কালচার ছিল না। আস্তে আস্তে কিন্তু ব্যবসায়ীদের হাতে আমাদের রাজনীতি, আমাদের সংসদ সবকিছু কিন্তু যাচ্ছে, যেই কারণে আজকে এই সোনা চোরাচালানিকারী কি আপন জুয়েলার্সের মালিক বলতেছে পোলা করছে কি হয়েছে আমিও করি, অধ্যত্ত কোথায় গিয়ে পড়ছে। একটি মিডিয়ার কাছে সে সাক্ষাৎকার দিয়ে এই কথা বলতেছে এবং তার কোনো ড্যাম কেয়ার, এবং তখনও সে যখন সাক্ষাৎকার দেয় তখনও সে বেসামাল অবস্থা, মানে সারাদিনই সেই কাজ করে, এবং সে টাকা অগণিত টাকা, কারণ এগুলি তো স্মাগলিং এর টাকা করে শেষ। আমাদের হাতে সময় খুবই কম। এখন আমি যেটা বলতে চাই সেই কারণে যে এই যে ব্যবসায়ী সিন্ডিকেট, অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার উপরে আশায় এই দ্রব্যমূল্যের দামটি বাড়িয়ে দেয়। রমজান উপলক্ষে সরকার যদি এটি নিয়ন্ত্রণ করতে না পারে, এটি সরকারের চরম ব্যর্থতা। এটা অবশ্যই নিয়ন্ত্রণ করা যায়, নিয়ন্ত্রণ করা কোনো কঠিন কাজ না, দাদার সাথে আমি সম্পূর্ণ একমত। এই ব্যর্থ দায় নিতে হবে। খালি মুখে বক্তৃতা দিলাম আর দাম বাড়তে থাকলো, এটা কিন্তু হবে না। অলরেডি কিন্তু তারা দাম বাড়িয়ে ফেলছে, দাম বাড়িয়ে এমন জায়গায় চলে গেছে আর বাড়ানোর কিছু নাই। সুতরাং এইভাবে বাড়তে বাড়তে আমরা তো শুনলাম না যে কখনো দাম কমেছে, এটা বাড়তেই থাকে বাড়তেই থাকে। এক অবাগা দেশ খালি বাড়বে, কমবে না। তেলের দাম বাড়বে, কমবে না। পেট্রোলের দাম বাড়বে, সারা বিশ্ববাজারে কমলো, বাংলাদেশে কমবে না। ধন্যবাদ জানাতে হচ্ছে, একেবারেই সময় কম। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক, অতিথিদের মতো আমরা আশা করব আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না এবং সরকার কঠোর হাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখবে, আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছে নিউজ রুম সংলাপ। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন।